গুড আফটারনুন স্টুডেন্টস। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেই বিষয়টা আমাদের জীবনের সাথে ভীষণভাবে সম্পর্কিত। একদিকে আছে শিক্ষা, অপর দিকে হচ্ছে দর্শন। এই শিক্ষা এবং দর্শনকে যদি আমরা একত্রিতভাবে ভাবি, তাদের মধ্যে যদি সমন্বয় সংযোগ ঘটাতে চেষ্টা করি, যেটার উদ্ভব আমরা পাবো সেটা হচ্ছে শিক্ষা দর্শন, অর্থাৎ ফিলোসফি আর এডুকেশন। দুটোকে যদি আমরা একসাথে একত্রিত করি তাহলে এডুকেশনাল ফিলোসফি, এই এডুকেশনাল ফিলোসফি যেটা শিক্ষা দর্শন বিষয়, এই বিষয়টা একদিকে যেমন শিক্ষা নির্ভর, অপরদিকে বলছে যে শিক্ষা কখনো দর্শন ছাড়া তার যে সফলতা, তার যে উদ্দেশ্য, সেটা কখনো সার্থক করতে পারে না। মেয়েরা, শিক্ষা সম্বন্ধে তোমাদের ধারণা আমাকে একটু বলো। কে কিভাবে শিক্ষাকে দেখেছো? শিক্ষা বিষয় সম্বন্ধে তোমাদের ধারণা কি? শিক্ষা কি দেয়? শিক্ষার উদ্দেশ্য কি? গুরুত্ব কোথায় আমাদের জীবনে? আমরা যে শিক্ষা গ্রহণ করতে এসেছি বা যে শিক্ষা আমরা গ্রহণ করে ফেলেছি, মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তোমরা, উচ্চ মাধ্যমিক বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, এখন তোমরা একটা অন্য ইনস্টিটিউশনে এসেছো যেটা উচ্চ শিক্ষার একটা দিক, ডিগ্রি কলেজ। সেই ডিগ্রি কলেজে এসে যে শিক্ষা তোমরা পাবে, সেই শিক্ষা গ্রহণ করে তোমরা কোন উদ্দেশ্য পূরণ করবে সেই বিষয় আমাকে একটু জানাও। তোমাদের কাছে শিক্ষা কি, শিক্ষার উদ্দেশ্য কি, এবং তোমাদের কাছে শিক্ষার গুরুত্ব কোথায়, সেই বিষয়গুলো একটু ভাবো এবং আমাকে বলো। নির্দ্বিধায় বলতে পারো, কারো কোনো ভয় লজ্জা পাওয়ার কোনো দরকার নেই। ম্যাম, বলো। মানে শিক্ষার গুরুত্বগুলি হচ্ছে জ্ঞান বৃদ্ধি করা, ডিগ্রি লাভ করা, এগুলো কি? তোমার মতে যেগুলো মনে হয় তুমি সেগুলোই উল্লেখ করতে পারো। যেমন জ্ঞান বৃদ্ধির মধ্যে মনে করেন পাঠ্যক্রমের ভিত্তিতে নির্দিষ্ট পদ্ধতির সাহায্যে জ্ঞান বৃদ্ধি করা হয়। আর আর অন্য কেউ? আর অন্য কেউ? যারা এখানে জয়েন করে আছো, ভয় পেয়ে লেফট হওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ যে যেটা মনে করছো সে সেটাই বলো। শিক্ষা তোমাদের কাছে কি রকম লাগে? কারণ দেখো, যদি লেফট হয়ে যাও সেটা, বা লেফট হয়ে যাও যদি ইন্টারনেট কানেকশনের জন্য, সেটা অন্য বিষয়, কিন্তু তোমাদের রেসপন্স না করলে তোমরা কিন্তু বিষয়কে জানতে পারবে না, বুঝতে পারবে না। গুড আফটারনুন ম্যাম। বলো সুজাতা। ম্যাম, আমার জন্য এডুকেশন একটা লার্নিং প্রসেস। বলো। অ্যাচিভিং নলেজ যেটা হয়, অনেক মোরাল হ্যাবিটস আমরা শিখতে পারি, বিলিফস জানতে পারি। আর অনেক ভ্যালুসও জানতে পারি ম্যাম। ওকে, প্রত্যেকে সাহস করো, কিছু বলো। শিক্ষা কি? তোমার কাছে শিক্ষা কতদূর তাৎপর্যপূর্ণ? শিক্ষা আমাদের কি কি শেখায়? যদি শিক্ষা গ্রহণ না করি তাহলে আমরা কি কি জিনিস থেকে বঞ্চিত হব?
मैम एजुकेशन खूब एसेंशियल, এটা ছাড়া লাইফে সাকসিড হওয়া যাবে না। হুম। দ্যাটস অল ম্যাম, থ্যাংক ইউ। আরো কেউ চাও এর সাথে কিছু অ্যাড করতে, যেটা সুজাতা আমাদেরকে বললো, এর সাথে কেউ চাও আরো কিছু অ্যাড করতে? যে মানে যে সম্পর্কে সঠিক ধারণা পেতে গেলে সবার আগে শিক্ষাটাই গ্রহণ করতে হবে। আর কিছু? শিক্ষা এমন একটা বিষয় যেটা আমাদেরকে সমস্ত প্রাণীকুলের মধ্যে, মানে সমস্ত জীবকুলের মধ্যে একটা উচ্চ স্তরে রেখে দিয়েছে। এই জীব জগতের মধ্যে আমরা অনেক প্রাণীকে লক্ষ্য করছি, কিন্তু একমাত্র বুদ্ধি বলে মানুষই শিক্ষা গ্রহণ করেছে এবং শিক্ষাকে ব্যবহার করেছে। আর অন্য প্রাণীরা তা করতে পারে না বলে, বা পারেনি, তাদের পক্ষে তারা সক্ষম হয়নি বলে তারা কিন্তু মানুষের হাতে কিছুটা কবজা হয়ে গেছে এবং নিয়ন্ত্রিত হয়েছে। তাহলে শিক্ষা মানুষকে মানুষ হিসেবে তৈরি করায়, এবং এই শিক্ষা সবসময় আমরা যে শিক্ষার কথা জিজ্ঞাসা করা হয়েছিল, সেই শিক্ষাকে আমরা কখনো এই ডিগ্রি কলেজের ডিগ্রি হিসেবে ভাবতে পারছি না। কারণ সুজাতা উল্লেখ করেছে যে আমাদের যে অবজেক্টিভস বা আমাদের যে এইমস আছে, এইমস ইন আওয়ার লাইফ, সেই এইমস ইন আওয়ার লাইফ সেটাকে অ্যাচিভ করতে গেলে শিক্ষার প্রয়োজন আছে। তাই প্রত্যেক ব্যক্তির উদ্দেশ্য আলাদা এবং প্রত্যেক ব্যক্তির উদ্দেশ্য পূরণের পথও আলাদা, কিন্তু উদ্দেশ্য পূরণ করতে গেলে শিক্ষাকে গ্রহণ করতে হবে, সেটা আমাদের প্রত্যেকের জন্যই কিন্তু একই। শিক্ষা এমন একটা বিষয় যেটা আমাকে সমস্ত স্তরের প্রাণীর মধ্যে উচ্চ স্তরে রাখতে সাহায্য করেছে। আর যদি কখনো শিক্ষা গ্রহণ করতে না পারতাম বা শিক্ষা যদি গ্রহণ করতে না চাই, তাহলে আমাদেরকে সেই নিচু স্তরের প্রাণী হিসেবেই ভাবা হবে, যেমন ভাবে আমাদের সমস্ত অ্যানিমালসকে ভাবা হয়। আরো একটা বিষয় সুজাতা বলেছিল যে শিক্ষা আমাদের জীবনকে অনেক মরাল কোয়ালিটিস বা ভ্যালুস দিয়ে ভরিয়ে দেয়। এটাও একটা জিনিস যে আমাদের মধ্যে নৈতিকতা, আমাদের মধ্যে ন্যায়পরায়ণতা, আমাদের মধ্যে যে চেতনা রয়েছে, সেই চেতনার বিকাশ ঘটাতে গেলে প্রয়োজন শিক্ষা। আর এই চেতনা আমরা পেয়েছি বলেই আমরা মানুষ, আর এই চেতনা নেই বলেই তারা হচ্ছে পশু। তাহলে পশু আর মানুষের মধ্যে পার্থক্য কি দিয়ে? আমরা প্রত্যেকে এখন এই উত্তর পেয়ে গেছি। সেটা কি দিয়ে মেয়েরা? তফাৎ কি দিয়ে? শিক্ষার মাধ্যমে। তাহলে শিক্ষা যে গ্রহণ করছি, সেই শিক্ষা আমরা কখনোই ভাববো না কেবলমাত্র জীবিকা উপার্জন করবার শিক্ষা, কখনোই ভাববো না সেটাকে আমরা বয়ে নিয়ে চলেছি আমাদের ডিগ্রি হিসেবে একটা কাগজের মধ্যে দিয়ে। আমরা ভাববো আমাদের আদর্শের কথা, আমরা ভাববো আমাদের মূল্যবোধের কথা। তাহলে আদর্শ, মূল্যবোধ, এই বিষয়গুলো যে বিষয়ের সাথে সংযুক্ত, সেটা হচ্ছে ফিলসফি, অর্থাৎ দর্শন। শিক্ষা আমাদের দর্শনের চিন্তা ভাবনাকে আরো বৃহৎ করে এবং উল্টো দিক থেকে দর্শন শিক্ষাকে তার সার্থকতা খুঁজে পেতে সাহায্য করে। তাই দর্শনকে যদি আমরা একটা থিওরিটিক্যাল দিক থেকে ভাবি, তাহলে এটা হচ্ছে থিওরি, আর শিক্ষা হচ্ছে তার প্রয়োগ।
যখন দর্শন আমাদের মধ্যে সঞ্চারিত হয়, চিন্তা ভাবনা আমাদের আচরণকে বদলে দেয়, তখনই কিন্তু আমরা শিক্ষার ক্ষেত্রে তা প্রয়োগ করতে শুরু করি। এবং এই প্রয়োগের মধ্যে দিয়েই আমাদের বিচার হয় যে আমাদের মধ্যে কতটা মূল্যবোধ তৈরি হয়েছে। আমরা কিন্তু সেই সংকীর্ণ শিক্ষার কথা মাথায় রাখবো না। আমরা কখনো সংকীর্ণ অর্থের শিক্ষাকে ব্যবহার করব না। আমাদের ব্যবহার, আমাদের চিন্তা ভাবনা যেন দার্শনিক দিক থেকে প্রভাবিত হয়। আর এই প্রভাবের একটা বড় উদাহরণ যেটা সুজাতা দিতে চেয়েছে সেটা হচ্ছে মূল্যবোধ, নৈতিকতা। এই জিনিস আমাদের আজ সমাজ ব্যবস্থায় মানুষের মধ্যে, শিক্ষার্থীদের মধ্যে কিন্তু কমে যাচ্ছে, অবক্ষয় ঘটছে। তাদের মধ্যে মূল্যবোধের একটা অবক্ষয়, অবনতি লক্ষ্য করা গেছে। তাই আমরা কিন্তু মূল্যবোধ শিক্ষা নাম দিয়ে আরো একটি বিষয়কে আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত করেছি। কারণ আমাদের জীবন থেকে দর্শন হারিয়ে যাচ্ছে। আর এই দর্শন, যে দর্শন আমাদেরকে দিক দেখায়, দিক নির্ণয় করে, আমাদের দৃষ্টিশক্তিকে আরো বিস্তৃত করে, সেই দর্শন কিন্তু আমরা আমাদের শিক্ষার সাথে যদি সংযোগ না রেখে চলি, তাহলে জীবনের সার্থকতা, মূল্যবোধ কিন্তু খুঁজে আমরা কোনোদিন পাবো না। তাহলে এই দর্শনকে যদি আমরা ভাঙি, আগে সেই দর্শন থেকে কি কি পাই সেটা আমরা আগে বোঝবার চেষ্টা করব। দর্শন, শিক্ষা, এই সমস্ত কিছু ঘটনা বা বিষয় যাওয়ার আগে একটা ছোট্ট সরল প্রশ্ন তোমাদেরকে করতে চাই। সেটা হচ্ছে, জীবন কি? জীবনের উদ্দেশ্য কি? জীবনের উদ্ভব কোথা থেকে? এবং মৃত্যুর পর আমরা কোথায় চলে যাই? এর উত্তর যদি কেউ কারো জানা থাকে তাহলে আমার সাথে একটু শেয়ার করতে পারো। তোমাদের মধ্যে থেকে আমি জানতে চাইছি যে আমরা 3-4টে প্রশ্ন করা হয়েছে। জীবন কি? জীবনের উদ্দেশ্য কি? জীবন কোথা থেকে এলো? আর মৃত্যুর পর বা এই জীবন যখন শেষ হবে তার গন্তব্যস্থল কি? কেউ জানো? এর উত্তর তোমরা জানো? খুব সহজ প্রশ্ন। তোমাদের মধ্যে কেউ ইংলিশ ভার্সন আছো? ম্যাম আমি বাংলা বুঝতে পারো তো? ম্যাম কিছু কিছু টার্মস যদি তুমি ইংলিশে একটু আমি ডিফাইন করে ইংলিশেই দেবে মোটামুটি তাহলে হ্যাঁ আমি ইংলিশেই বলতে চাই, কিন্তু যেহেতু বেশিরভাগ স্টুডেন্ট, বেশিরভাগ বন্ধু তোমার বাংলা ছাড়া বুঝতে পারে না, সেই জন্য আমরা কিন্তু বাংলাটাকে পাশাপাশি বেশি মাত্রায় রাখি, ইংলিশ আমি ব্যবহার করে থাকি। আর যেহেতু তুমি ইংলিশ ভার্সন আছো, সুতরাং আমার কোনো অসুবিধা নেই ইংলিশ ব্যবহার করতে। উভয় কি আমরা ব্যবহার থ্যাংক ইউ করি। ম্যাম। তাহলে জীবন কি? আমি এখনো উত্তর পাইনি তোমাদের থেকে। আমাদের বেঁচে থাকাটাই কি আমাদের জীবন? আমাদের অস্তিত্বকে রেখে দেওয়াটাই কি জীবন? অস্তিত্বকে উপলব্ধি করাটাই কি জীবন? That means life is equal to existence. এই যে আমরা অক্সিজেন গ্রহণ করছি, বাতাস থেকে অক্সিজেন নিচ্ছি, আমরা জল নামক বস্তুকে গ্রহণ করছি, না গ্রহণ করলে আমাদের আমরা আমরা মনে হয় যেন কি কষ্ট হচ্ছে। আবার কখনো কখনো মনে হচ্ছে কিছু খেতে হবে, খাবার গ্রহণ করছি, প্রকৃতি থেকে পাচ্ছি। এই উপলব্ধিগুলো, এই 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 অনুভূতিগুলো আছে বলেই কি আমরা ভাবছি যে আমার কাছে আমার জীবনটা চলছে, নাকি জীবন ম্যাম আরো কিছু?
meaning of life is different. Ma'am, can I? যে বলতে চাও সে বলতে পারো। Ma'am, Respond. life, Yes, Sujata. life আমার জন্য like the ability to grow, something to change for happiness, যেটা আমাদের aims আছে। আর কেউ কিছু অ্যাড করবে? খুব সহজ প্রশ্ন ছিল, হোয়াট ইজ লাইফ, হোয়াট আর দ্য এইমস অফ লাইফ, and from where do we come and where we go, after our death where we go, আমরা কোথায় যাব, আমাদের উৎস কোথা থেকে, what is the origin of our life, what are the aims of our life and what is life। এই সরল কিছু প্রশ্নের উত্তর, অথচ এই উত্তর দেওয়াটা আমাদের কাছে কতটা কঠিন, এবং শুধু তোমাদের কাছে নয়, যদি আমরা অন্য ব্যক্তির কাছেও, অন্য কোনো মানুষকেও জিজ্ঞাসা করতে যাই, তাহলে কিছু উত্তর আমরা পেয়ে পাবো, যেগুলো কেবলমাত্র সেই আমি যেগুলো বলছিলাম, মানে অনুভূতির উপর নির্ভর করে আমরা হয়তো ভাবি যে আমাদের জীবনটা রয়েছে। আমাদের অস্তিত্বই বুঝিয়ে দেয় যে আমাদের জীবন আছে, আমাদের অস্তিত্ব বুঝিয়ে দেয় যে আমরা হয়তো জীবন নেই। আছে এবং নেই, এই দুটোর মাঝখানে কিন্তু আর কোনো কিছু থাকে না, হয় বেঁচে আছি নালে বেঁচে নেই। এই আছে আর নার মধ্যে আধমরা হয়ে আছি এরকম কোনো জিনিস কিন্তু আমাদের মধ্যে নেই। আছে কি? আছে? মেয়েরা আছে কিছু? মেয়েরা কথা না বললে কার সাথে কথা বলছি? হ্যাঁ ম্যাম আছে। আধমরা বলে কোনো বস্তু নেই। আমরা যাকে আধমরা বলি সেটা হচ্ছে হয় সে কোনো কারণে তার কোনো কিছু ক্ষতি হয়েছে, বা কোনো কারণে সে হয়তো আঘাত পেয়েছে, আবার সেটা কিন্তু রিপেয়ার বা রিকভার হতে পারে। কিন্তু জীবন আর মৃত্যুর মধ্যে কোনো কিছু অবস্থা আমরা কোনো জায়গাতেই দেখতে পাই না, হয় জীবন আছে নাহলে জীবন নেই, মৃত্যু আছে। তাহলে এই যে ধারণা, এই প্রশ্নের যে উত্তর খুঁজতে গেলে যার সহায়তা নিতে হয় সেটা হচ্ছে দর্শন। দর্শন, ফিলসফি শব্দটা তোমরা নিশ্চয়ই জানো, যে ফিলসফি শব্দ যদি মিনিং এটিমোলজিক্যালি মিনিং করি, ফিলোস এবং সোফিয়া, ফিলোস এবং সোফিয়া অর্থাৎ লাভ অফ উইজডম, আমাদের জ্ঞান আহরণের প্রতি যে একটা আকর্ষণ রয়েছে, ভালোবাসা রয়েছে, সেখান থেকেই আমরা আমাদের জীবনকে খুঁজে পাই। তাহলে আজ থেকে জীবনকে কেবলমাত্র ওই বাঁচার উপাদান হিসেবে ভাববো না। মানে কি? আমি জল আজকে পান করছি, আমি আজকে বাতাস গ্রহণ করছি, আমি আজকে খাদ্য গ্রহণ করছি, তাই আমি বেঁচে আছি, তাই আছে আমার জীবন। তাহলে জীবনের মানে হয়ে গেল কি? অস্তিত্ব। কিন্তু এই অস্তিত্বকে আমরা যদি বিচার করি ওই খাদ্য, জল এবং বাতাসের উপর ভিত্তি করে, তাহলে হয়তো একটা অংশ বা ক্ষুদ্র অংশকেই আমি লক্ষ্য করছি আমার জীবনে বা অস্তিত্বে। কিন্তু অস্তিত্বে যে বৃহৎ অংশ পড়ে রয়েছে সেটাকে কিন্তু আমরা উপলব্ধি করতে পারছি না, অথবা সেটা আমার কাছে দেখা দিচ্ছে না। যদি দেখতে চাই সেই বৃহৎ অংশকে, তাহলে আমাকে আমার চিন্তা ভাবনাকে, আমার দৃষ্টিশক্তিকে অনেক বৃহৎ করতে হবে, এবং এই বৃহৎ করবার উপায় হচ্ছে দর্শন বা জ্ঞান আহরণ। তাহলে এই জ্ঞান আহরণ যদি দর্শনের একটা অর্থ হয়, তাহলে আমরা কি এটা বলতে পারি না যে শিক্ষার উদ্দেশ্য হচ্ছে জ্ঞান আহরণ করা? তাহলে শিক্ষা এবং উদ্দেশ্য যেটা আমাকে জ্ঞান আহরণের মাত্রাকে আরো বাড়িয়ে দিচ্ছে, যা আজকে আমি শুনছি, যা আজকে আমি জানছি, যা অভিজ্ঞতা আমি আজকে পাচ্ছি, তার মাত্রা যদি আরো বাড়াতে পারি, তাহলে সেটা আমাকে কি করতে হবে?
দর্শনের চিন্তা ভাবনা দিয়ে শিক্ষাকে গ্রহণ করতে হবে। তাহলে শিক্ষার অর্থ সংকীর্ণ অর্থ থেকে অনেক ব্যাপক অর্থে তখন আমরা ভাবতে পারব। তাহলে ফিলোসফি আর এডুকেশন, বলেছেন একজন শিক্ষা মনোবিজ্ঞানী রস, philosophy and education are the two sides of a coin. The former is contemplative while the later is the active side. অর্থাৎ যদি দর্শন এবং শিক্ষাকে আমরা যদি একটি পয়সার মুদ্রার দুটো পিঠ ভাবি, একটা পিঠ হচ্ছে আরেকটার কমপ্লিমেন্ট, একটা যদি দিক তার প্রয়োগমূলক দিক হয়, তাহলে এই প্রয়োগ করতে গেলে আর একটা দিক হচ্ছে তার আমাদের থিওরিটিক্যাল দিক বা কন্টেম্পলেটিভ পার্ট। তাহলে এই যে অংশটা বলা হলো, যেটা রস বলতে চেয়েছিলেন, ফিলোসফির সাথে আমরা কখনো এডুকেশনকে আলাদা করতে পারি না, কারণ মুদ্রার দুটো পিঠকে আমরা কখনো আলাদা করতে পেরেছি, ভাঙতে পেরেছি দুটো পিঠকে মুদ্রার? না। তাহলে যদি আমরা সেপারেট করতে পারি, মুদ্রাকে যদি আমরা ভাঙতে না পারি, তাহলে ফিলোসফি আর এডুকেশনকেও we cannot break। তাহলে এদেরকেও আমরা কখনো সেপারেট আউট করতে পারবো না। তাই শিক্ষা আজ যখন গ্রহণ করেছি, দর্শনকেও কিন্তু শিক্ষার পাশাপাশি নিয়েই আমাদের চলতে হবে। তাই আমরা আজ থেকে জীবন কি, এর অস্তিত্ব কি, জীবনের উদ্দেশ্য কি, জীবন কোথা থেকে এলো, জীবনের শেষ কোথায়, এই কথাগুলো যখন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব, আমরা আগামী দিনগুলোতে যে এগুলোই খুঁজে পাবো উত্তরগুলো, সেগুলো পাবো কিভাবে? দর্শন দিয়ে। এবং দর্শন আমাকে কিন্তু বারবার এই কথাগুলোকেই তুলে ধরবে, জানাবে। ফিলোসফি বলতে গিয়ে জার্মান দার্শনিক ফিক বলেছিলেন, the art of education will never attain complete clearness without philosophy. আমি আবার রিপিট করছি, the art of education will never attain complete clearness without philosophy. আমরা ততক্ষণ পর্যন্ত শিক্ষাকে, শিক্ষার যে কৌশল, শিক্ষার যে একটা শৈলী, আর্ট রয়েছে, সেটাকে উপলব্ধি করতে পারবো না, সেটাকে সম্পূর্ণ করতে পারবো না যতক্ষণ না আমরা দর্শনকে সাথে নিচ্ছি। তাই আজ থেকে তোমাদের জীবনের যে শিক্ষা তোমরা গ্রহণ করে এসেছো বা গ্রহণ করতে যাচ্ছ, এই গ্রহণ করার সাথে সাথে তোমরা কিন্তু দর্শনকে সাথে নিতে হবে বা নিয়ে চলবে। দর্শন বিনা জানবো শিক্ষার কোনো সার্থকতা, তাৎপর্য নেই। এবং বহু দার্শনিক, বহু শিক্ষাবিদ দর্শনের এই ভাবনাকে শিক্ষার সাথে সংযোগ ঘটিয়ে নানা ধরনের কথা বলে গেছেন। যেমন রাস্ক বলেছিলেন, education is expected to enlarge the boundaries of spiritual realm. আমরা আমাদের সীমাবদ্ধ জীবনে সীমাবদ্ধ অনুভূতিগুলোকে গ্রহণ করে আমাদের অস্তিত্বকে বিচার করার চেষ্টা করি, কিন্তু এই সীমাবদ্ধ এই বাউন্ডারিটাকে যদি আমরা ভেঙে দিই, তাহলে আমরা কিন্তু বৃহৎ পৃথিবীকে দেখতে পাবো, বৃহৎ জগৎকে দেখতে পাবো, বৃহৎ মাত্রায় আমার অস্তিত্বকে উপলব্ধি করতে পারবো। তাই ক্ষুদ্র গণ্ডি, ক্ষুদ্র জীবন, একক প্রাণ আমরা কিন্তু আর অনুভূতির মধ্যে আনবো না। একক প্রাণকে বহু প্রাণের মধ্যে ভাবনা চিন্তার আমরা মিলিয়ে দেব। বহু প্রাণের মধ্যে একক প্রাণকে যখন উপলব্ধি করতে পারবো, তখনই আমাদের সেই বাউন্ডারি কিন্তু ভেঙে যাবে। আর এই বাউন্ডারি ভাঙবে কি করে? শিক্ষার সাথে দর্শনকে সংযোগ ঘটিয়ে। So we should not separate out education from philosophy.
Education is a manifestation of perfection already in man. Education is a manifestation of perfection already in man. কে বলেছিলেন এই কথা? কে বলেছিলেন এই কথা? Education is the manifestation of perfection already in man. কে বলেছিলেন এই কথা? স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ এই একটা উক্তির মধ্যে দিয়ে, যেটা আমরা বললাম, ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান, মানুষ জন্মগ্রহণ করে তার নানা ধরনের সত্তাকে নিয়ে। তার সত্তাগুলোর প্রকাশ কিন্তু শিক্ষার মধ্যে দিয়ে হয়। আর এই সত্তাগুলো তার দর্শন চিন্তাকে ভাবিয়ে তোলে। দর্শনের ভাবনার মাধ্যম দিয়েই শিক্ষা যখন তার গ্রহণ করা শুরু হয়, শিক্ষা তার এই দর্শন দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং তার সত্তাগুলোর বিকাশ এবং প্রকাশ ঘটায়। সো এক্সপ্রেসড হতে গেলে, এক্সপ্রেশন যখন হচ্ছে, তখন কোনটা এক্সপ্রেস হচ্ছে? মানুষের মধ্যে সেই জন্ম থেকে পাওয়া সত্তাগুলোর একটা প্রকাশ ঘটছে। এই প্রকাশ ঘটতে গেলে শুধু শিক্ষা গ্রহণ করলে হবে না। ওই তথাকথিত আমাদের যে শিক্ষা, সেই শিক্ষা, ডিগ্রি অর্জনের শিক্ষা গ্রহণ করার কথা কিন্তু স্বামী বিবেকানন্দ বলেননি। তিনি এই শিক্ষার কথা বলেছেন যে শিক্ষা তার সেই মানব সত্তাগুলোকে, তার অন্তর্নিহিত সত্তাগুলোকে ফুটিয়ে তুলবে, জাগিয়ে তুলবে, তাকে সচেতন করে তুলবে যে তুমি এগুলো জানো, তোমার মধ্যে এই ক্ষমতাগুলো আছে। সেই ক্ষমতা সম্বন্ধে তাকে সচেতন করবে এবং সচেতন করার পর সে যখন জাগবে, তখন সে তার ভেতর থেকে তাড়িত হবে সেগুলোকে প্রকাশ করবার। তখনই সেটা ম্যানিফেস্টেড হবে আমাদের সামনে। সেটাই শিক্ষা। আলাদা করে শিক্ষা গ্রহণ করতে হয় না। তাই দেখা গেছে যে মহাভারত, রামায়ণ যে সমস্ত ব্যক্তির হাত দিয়ে লেখা হয়েছিল, তারা কিন্তু তথাকথিত কোনো ইউনিভার্সিটি থেকে তারা ডিগ্রি অর্জন করেনি। তারা কিন্তু শিক্ষা গ্রহণ করেছিল তাদের সেই অন্তর্নিহিত দার্শনিক সত্তা থেকে। অর্থাৎ দর্শন আমাদেরকে অনেক গভীরে ভাবায়, মানুষের অস্তিত্ব সম্বন্ধে অনেক গভীরে নিয়ে যায় এবং মানুষের অস্তিত্বকে একক অস্তিত্বকে ভাবায় না, সে ভাবায় যে অনেক বৃহৎ, মহত্তর পৃথিবী, অর্থাৎ বৃহত্তর। যদি আমি এই গ্রহকেও ছাড়াই, তাহলে সমস্ত গ্রহের মধ্যে, অর্থাৎ সমস্ত ইউনিভার্স, বৃহৎ জগতের কথা এটা বলে। সারা বিশ্ব, সারা জগৎ এর কথা আমাদেরকে ভাবায়। যদি বৃহৎ জগতের মধ্যে নিজেকে ভাবতে চাই, নিজেকে খুঁজতে চাই, হয়তো একটা ওই নিউক্লিয়াসের একটা অ্যাটমের সমানও হয়তো হতে পারবো না, একটা ইলেকট্রন বা প্রোটনের সমানও হতে হয়তো পারবো না। তাহলে আমরা কি, আমাদের জীবন তাহলে ব্যর্থ? জগৎ এতই বৃহৎ আর আমি এতই ক্ষুদ্র, তাহলে আমি এতটাই কি আমাদের জীবনকে অস্তিত্বহীন, আমার জীবন কি এতটাই তাৎপর্যহীন? না। যখন এই ক্ষুদ্র জীবন মহতের সাথে তার দর্শন দিয়ে, তার শিক্ষা দিয়ে, সে যখন চেতনা দিয়ে সে সংযোগ ঘটায়, তখন সে কিন্তু তার নিজের জীবনের যে গুরুত্ব, তাৎপর্য, সেটা সে উপলব্ধি করতে পারে। সুতরাং শিক্ষা আর দর্শন যে বিষয় নিয়ে আমরা বারবার আলোচনা করছি, সেটাকে কখনোই আমরা কোনোদিন সেপারেট আউট করব না। এদের মধ্যে সংযোগ, অবিচ্ছিন্ন সম্পর্ক আছে। আমরা হয়তো কেউ কেউ কিছু মতবাদের কথা জানি, যেমন ভাববাদ, প্রকৃতিবাদ, প্রয়োগবাদ, মার্ক্সবাদ, অস্তিত্ববাদ। আবার যদি আমরা ইন্ডিয়ান ফিলোসফিতে দেখি, সেখানে যোগা ফিলোসফি, চার্বাক, বৌদ্ধ, জৈন,
আমাদের স্বরদর্শনের মধ্যে সাংখ্য, বেদান্ত, এই সমস্ত দর্শনের মতবাদগুলো হয়তো কেউ জানো, সেখানে একটা কথা বারবার উঠে এসেছে, অস্তিত্ব। আমাদের জীবন, লাইফ, লাইফ কি যদি ভাবতে হয়, তাহলে এই জগতের সেই মহতের দিকে তাকাতে হবে। আর এই মহতের দিকে যদি তাকাতে পারি, তাহলে বলবো আমরা আমাদের এই দেহ বা আমাদের যে সূক্ষ্ম, আমাদের যে যন্ত্র রয়েছে, এই শরীর রয়েছে, এই শরীর, এই দেহ যেটা বাতাস গ্রহণ করে বেঁচে আছে, অক্সিজেন ছাড়া সেটা যেটা যার কোনো কি বলবো যন্ত্র চলবে না, এই যন্ত্র, দেহ যন্ত্র চলবে না, অক্সিজেন নির্ভর, যেটা জল নির্ভর, যেটা খাদ্য নির্ভর, যেটা আশ্রয় নির্ভর, এই এত নির্ভরশীলতার উপর দাঁড়িয়ে যে দেহ রয়েছে, সেই দেহ কিন্তু আমাদের জীবন নয়। দর্শন বলেছে দেহের মধ্যে আরো কিছু আছে, সেটাকে খোঁজো, আরো কিন্তু গভীরে যাও, তবে সেটা তুমি খুঁজে পাবে। তাই দেহের মধ্যে আর কি আছে? মেয়েরা, আর কি থাকতে পারে দেহের মধ্যে? আমাদের যদি আন্তর্যন্ত্র, আমাদের যে বিভিন্ন তন্ত্রগুলো রয়েছে, আমাদের হৃদযন্ত্র, আমাদের মস্তিষ্ক, আমাদের পরিপাক যন্ত্র, আমাদের ফুসফুস অর্থাৎ আমাদের যে শ্বাসযন্ত্র, এই সমস্ত গুলোকে যদি আমরা বাদ দিই, তাহলে আর কি আছে? আর কি আছে দেহের পাশাপাশি? আর কি আছে আন্তর্যন্ত্রের বাদ দিয়ে? মন আছে, মাইন্ড। আমরা কথায় কথায় বলি না, আজকে আমার মন ভালো নেই, আজকে আমি খুব খুশি, আমার আজ মন আনন্দে ভরা, আমার আজকে জন্মদিন, আমি আজকে অনেক অনেক উপহার পাবো, আমার আজকে খুব মন খুশি, বলি তো? তাহলে এই যে মন, যেটা দেহের বা শরীরের মধ্যে অবস্থিত, তাহলে আমরা কি মন দ্বারা চালিত? জীবন মানে কি মন? কিন্তু মনকে আমরা সংজ্ঞায়িত করতে পারবো না। মন আমাদেরকে নানা রকম ভাবে ওই পেন্ডুলাম, মানে দোলকের মতো, পেন্ডুলামের মতো আমাদেরকে দোলায়। একবার আমরা যে স্থান থেকে, মানে তার যে মেইন পজিশন, সেই মেইন পজিশন থেকে আমরা একবার লেফটে যাই, একবার রাইটে যাই, কখনোই আমরা তার মেইন পজিশনে, দোলকের সেই সাম্যাবস্থায় ফিরে আসতে পারি না। তাই মন দ্বারা যদি আমরা চালনা করি নিজেকে, আমাদের জীবনকে, জীবনের অর্থ যদি মন হয়, তাহলে কিন্তু আমরা জীবনের অর্থ ওই যে দোলকের মতোই আমাদের একবার ভালো থাকবে, আর একবার খারাপ হয়ে যাবে, একবার আনন্দে থাকবে, একবার কান্নায় থাকবে, একবার আমি হাসবো, একবার আমি কাঁদবো। তাহলে এই রকম ভাবেই কিন্তু চলতে থাকবে। সুতরাং জীবন অর্থাৎ দেহ নয়, জীবন মানে মন নয়। তাহলে কি? দর্শন আমাদেরকে আরো গভীরে নিয়ে যায়, ভাবাতে থাকে দেহ নয়, মন নয়। তাহলে কি বিবেক, বিচার? বিবেক যদি ভাবি, তাহলে বলতে হয় যে আজকে আমি একটা ভুল কাজ করেছি, যেটা আমার বন্ধুকে খুব দুঃখ দিয়েছে, খুব খারাপ পেয়েছে। সেটা করার জন্য আমি আজকে, আমার বিবেক যেন আমাকে বলছে এটা না করলেই তো পারতিস, এত আঘাত ওকে না দিতেই তো পারতিস। বিবেক আমাকে বলছে। আবার একদিন বিবেক আমাকে বলবে যে তোর নেই, তোর ভালো জিনিসটা নেই, অন্যের ভালো জিনিসটা আছে, ওকে না জানিয়ে ওটা তুই নিয়ে নে। বিবেক আমাকে বলছে যে ওটা নিয়ে নে, তোর তো দরকার, তুই তো চাস, তোর নেওয়ার প্রয়োজন, আনন্দ পাবি। পর মুহূর্তেই
কিছুদিন পরে বস্তুটার উপরে আকর্ষণ আমার হারিয়ে গেছে। তো লোভ নামক প্রবৃত্তিটাও আমার কমে গেছে। তখন বিবেক বলছে যে পাপ করেছিস, পাপ কাজে লিপ্ত হয়েছিস, তোকে এর প্রায়শ্চিত্ত করতে হবে। তাহলে আমাদের জীবন কি সেই পাপ আর পুণ্যে ভরা? প্রায়শ্চিত্ত করার পুরস্কার পাওয়া? তাও হয়তো নয়। তাহলে জীবন মানে বিবেক নয়, জীবন মানে দেহ নয়, জীবন মানে মন নয়। আমরা এগুলোকে বাতিল করতে পারি দর্শনের বিচারে, দর্শনের আঙ্গিকে। আমরা দেহ, মন এবং বিবেককে আমরা জীবনের অর্থের সাথে মেলাতে পারি না। যদি ভাবি তাহলে হয়তো কিছু অংশকে দেখছি আর বৃহৎ অংশকে আমরা বাতিল করে ভাবছি। তাহলে দর্শন জীবনের সংজ্ঞা কি দিচ্ছে? জীবনের সংজ্ঞা দিতে গিয়ে দর্শন বলছে আরো গভীরে ভাবো। আর কি আছে তোমার মধ্যে যেটা চিরন্তন, যেটা কোনোদিন কোনো ক্ষয় নেই, যেটা কোনোদিন কোনোভাবে নষ্ট হবে না, এবং তোমার মৃত্যুর পরেও তার অস্তিত্ব কিন্তু থাকবে, কিন্তু তোমার এই দেহ, মন, বিবেক গুলো কিন্তু চলে যাবে। এমন কি যেটা তোমার মধ্যে আছে এবং চিরন্তন সত্তা হিসেবে জীবনের পরেও থাকবে? কেউ পারো বলতে? মেয়েরা তোমরা কেউ বলতে পারবে এমন? জ্ঞান কি? জ্ঞান জিনিসটা কি? জ্ঞান আছে, কিন্তু এমন কিছু সত্তা, যেমন এই যে বলছি দেহ, মন, আমাদের বুদ্ধি, বিচার, বিবেক, এই সমস্ত ঊর্ধ্বে এমন কিছু বস্তু, এমন কিছু জিনিস, উপাদান আমাদের মধ্যে আছে যা চিরন্তন ভাবে আছে, যা শুধুমাত্র আমাদের মৃত্যুর পর অপর দেহে ধারণ করে। শুধু দেহের মধ্যে পরিবর্তন আসে, মানে দেহ থেকে দেহ ট্রান্সফার হয়। শ্রাবণী কিছু বলতে চাও? আর কেউ কিছু বলবে? ম্যাম, সোল। সোল, অর্থাৎ আমরা দর্শনের সোল কথাটাকে স্পিরিট কথায় তাকে নামাঙ্কিত করি। আমরা যে আত্মার কথা বলছি, হৃদয়ের কথা বলছি, সেটা আমাদের সোল হিসেবে না বলে আমরা স্পিরিচুয়াল কথাটা বলছি বা স্পিরিটের কথা বলছি। ওকে, আমাদের মধ্যে সেই আত্মা, যে ক্ষুদ্র আত্মা নিয়ে আমি জন্ম নিয়েছি, সেই আত্মার কিন্তু অবিকৃত অবস্থায় থাকবে এবং তার কোনো ক্ষয় হবে না, তার কোনো মৃত্যু হবে না, তার অস্তিত্ব কিন্তু থাকবে। শুধু এক দেহ থেকে অন্য দেহ থেকে সে ট্রান্সফার হবে। তাহলে দর্শন আমাদেরকে সেই জায়গায় ভাবিয়ে নিয়ে গেল যেখান থেকে জীবন কি এর উত্তর আমরা আজকে পেয়ে গেছি। দর্শন বলছে তোমার জীবন শুধু দেহ নয়, যেটা শুধু ওই নির্ভর হয়ে আছে বাতাসের ওপর, জলের ওপর, খাদ্যের ওপর, আশ্রয়ের ওপর, এর ওপর নির্ভরশীল নয়। দেখো আরো ভিতরে, আরো গভীরে, যে সত্তা, যে জিনিস তোমাকে বাঁচিয়ে রেখেছে, যে জিনিস তোমার দেহকে পরিচালিত করছে, যে জিনিস তোমার মনকে তাড়িত করছে, যে জিনিস তোমার বিবেককে বারবার নিয়ন্ত্রণের কথা বলছে, বারবার সে সংকেত দিচ্ছে, পাঠাচ্ছে ভালো অথবা মন্দ, তোমাকে বিচার করাচ্ছে, তোমার বুদ্ধিকে নাড়া দিচ্ছে, সে কে? সে হচ্ছে তোমার আত্মা, সে হচ্ছে তোমার স্পিরিট, আর কেউ নয়। কারণ এই আত্মা আমাদের যখন দেহের মধ্যে রয়েছে, সেই আত্মা কিন্তু আমাদের দেহকে পরিচালিত করছে, দেহের সমস্ত যন্ত্রগুলোকে পরিচালিত করছে, এবং এই আত্মার দ্বারাই তুমি কিন্তু তোমার সমস্ত গুলোকে নিয়ন্ত্রণ করছো, সমস্ত কিছু, মন, বিবেক, বুদ্ধি, বিচার, দেহ, সবকিছু।
এবং এই আত্মার মাধ্যমেই তুমি তোমার মূল্যবোধকে শিখছো, এই আত্মার মাধ্যমেই তুমি তোমার যে নৈতিক চিন্তা ভাবনা, আনন্দ, দুঃখ সবকিছুকে তুমি বিচার করছো। তাহলে জীবনের সাথে আত্মার রিলেশন খুঁজে দিল কে? ফিলোসফি। এখন থেকে তাহলে ভাববো, যদি এই উত্তরটা আমরা পেয়ে যাই, জীবন কি? জীবন হলো আমাদের সেই অন্তর্নিহিত চিরন্তন অবিকৃত সত্তা, যার নাম হলো আত্মা, অর্থাৎ স্পিরিট বলতে পারি। এই আত্মা আমাদের যতক্ষণ আমরা আমাদের এই খাদ্য, আশ্রয়, আমাদের বাতাস নির্ভর হয়ে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু আত্মার কথা, আত্মাকে উপলব্ধি করতে পারব। যতক্ষণ আমরা মনকে নিয়ে ভাববো, ততক্ষণ কিন্তু আত্মাকে আমরা ভাবতে পারবো। আমরা কেবলই মাত্র নিজেকে ক্ষুদ্র জায়গায় ভাবছি। এই আত্মা যখন বৃহতের মধ্যে আমাদেরকে ভাবাবে, তখন কিন্তু আমরা সেই বৃহৎ আত্মা, অর্থাৎ যেখান থেকে আমার উৎস, যেখান থেকে আমার এই আত্মার সৃষ্টি, সেটাকে আমি কিন্তু বুঝতে পারবো। আর এই আত্মা এসেছে কোথা থেকে? দর্শন বলে এই আত্মার উৎস হলো পরমাত্মা। পরম যোগ আত্মা, পরমাত্মা। এই পরমাত্মা, যেটা আমরা বলি আত্মা এন্ড পরাত্মা, সংস্কৃততে বলা হয় আত্মা এবং পরাত্মা। এই পরাত্মা আমাদের কিন্তু উদ্ভব করেছে, জন্ম দিয়েছে, এবং প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র আত্মা যদি মিলে যায়, তাহলেই কিন্তু আমরা পরমাত্মাকে খুঁজে পাব। এবং ক্ষুদ্র আত্মা সে যদি তার চিন্তা ভাবনা, তার দার্শনিক চিন্তা ভাবনা দিয়ে তার সেই আত্মার স্তরে ভাবতে পারে, তাহলে সে কিন্তু তার নিজের মধ্যে পরমাত্মাকে উপলব্ধি করতে পারবে। এবং এই উপলব্ধিকরণ ঘটানোটাই হচ্ছে আমাদের মধ্যে নিজেকে উপলব্ধি করা, অর্থাৎ সেলফ রিয়েলাইজেশন, আত্ম উপলব্ধিকরণ। দর্শন এবং শিক্ষার মূল উদ্দেশ্য কি? যে উদ্দেশ্য কথা আমরা বলছি, সেটাই হচ্ছে জীবনের উদ্দেশ্য, আত্ম উপলব্ধি, আত্মাকে উপলব্ধি করা। তাহলে জীবন কি? জীবন হলো আত্মা। জীবনের উদ্দেশ্য কি? আত্মাকে উপলব্ধি করা। তাই জীবনের উৎস কি? পরমাত্মা। জীবন যাবে কোথায়? পরমাত্মায়। উত্তর পেয়ে গেছি। কি মেয়েরা, পেয়েছি না পাইনি? Yes, ma'am. পেয়ে গেছি। তাহলে এইভাবে আজ থেকে শুরু হবে আমাদের চিন্তা করা, ভাবনাটা সেই দিকে নিয়ে যাওয়া, যেখান থেকে আমরা দর্শনের যে মূল বিষয়, মূল যে এর যে কি বলবো, এর ভিতরের যে অংশটা, সেটাকে আমরা বুঝতে হবে এবং সেটাকে শিক্ষার সাথে সংযোগ ঘটাতে। আমাদের পরমাত্মা আমাদের আত্মা হিসেবে তৈরি করে দিলেন, বললেন যাও তুমি আজকে এই দেহের মধ্যে তোমার এই আত্মাকে আমি সঞ্চারিত করলাম, তুমি এই দেহ নিয়ে জগতের মধ্যে তোমার যত আনন্দ, যত কিছু তোমার ভোগ করার বিষয় আছে, তুমি ভোগ করো, কিন্তু তারপর আবার তুমি আমার কাছে আবার ফিরে এসো। তাহলে আমি তোমার শুরু, আমি তোমার শেষ। তাহলে পরমাত্মা থেকে হলো উৎস, এবং পরমাত্মাই হলো আমাদের সেই গন্তব্যস্থল আফটার আওয়ার ডেথ। তাহলে এইভাবেই আমরা কিন্তু আত্মা সে জগতে চলে এলো এবং দেহ ধারণ করলো, বুদ্ধি পেল, বিচার হলো, মন এলো, সবকিছু নিয়ে একটা সুন্দর তার শোভা নিয়ে সে পৃথিবীতে জন্ম নিল। জন্ম হলো, ধীরে ধীরে বেড়ে উঠলো, বাড়ছে, যত বড় হচ্ছে তত জগৎকে সে চিনছে। জগৎকে সে চিনছে কি দিয়ে? তার আত্মা দিয়ে নয়, কারণ
তখন তার মধ্যে দার্শনিক চিন্তা ভাবনা হয়তো সে উপলব্ধি করতে পারেনি। সে জানেই না যে তার মধ্যে আত্মা প্রবেশ ঘটিয়ে তবেই সে জীবন লাভ করেছে। যদি সে উপলব্ধি করতে পারত তাহলে সে কখনো লোভের বশবর্তী হতো না। যদি সে উপলব্ধি করত যে আমি আত্মা, তাহলে সে কখনো হিংসা করত না। যদি সে উপলব্ধি করত তাহলে সে অন্যায় পাপ কাজ করত না, চুরি করত না, মিথ্যা কথা বলতো না, যদি সে উপলব্ধি করতে পারত। আজকে আত্মার উপলব্ধি আমাদের নেই। আমরা জন্ম মুহূর্ত থেকে শুধু দেখে এসেছি অক্সিজেন নিতে হয়, জল খেতে হয় এবং খাদ্য গ্রহণ করতে হয়, আশ্রয় আমাদের নিতে হয়, এইটাই আমরা দেখে এসেছি। আর এটাকেই আমরা তাই জীবন হিসেবে ভাবছি। তাই এই জীবন হিসেবে ভাবাটা হচ্ছে নির্ভরশীল, প্রকৃতির উপর নির্ভরশীল হয়ে থাকা একটা ক্ষুদ্র আত্মা বা ক্ষুদ্র অংশ, আমাদের অস্তিত্বের একটা ক্ষুদ্র অংশ। আসলে আমাদের অস্তিত্ব কিন্তু আত্মা হিসেবে, আমাদের অস্তিত্ব কিন্তু দেহ বা শরীর হিসেবে নয়। এটাই কিন্তু দর্শন বারে বারে বিভিন্ন মতবাদের মধ্যে দিয়ে শিক্ষাবিদ এবং দার্শনিকরা বলে যাওয়ার চেষ্টা করেছেন। তাই আজ থেকে আমাদের চিন্তা ভাবনাকে, আমাদের সেই লেভেলটাকে, উপলব্ধিকে আরো একটু উঁচু স্তরে ভাবতে হবে, উঁচু দিকে নিতে হবে। তবেই কিন্তু আমরা আমাদের জীবনকে খুঁজে পাবো বা উপলব্ধি করতে পারবো। আজ এইখানেই আমরা শেষ করছি। থ্যাংক ইউ ক্লাস। যদি কারোর কোনো প্রশ্ন থাকে সে বলতে পারো, আমি উত্তর দিতে পারি। আছে কারোর কোনো উত্তর, এই প্রশ্ন?